কোপার্নিকান রিভলিউশন। আজকে এইটা নিয়ে আলোচনা করব। কোপার্নিকান রিভলিউশন কি, দর্শনে কান্ট কিভাবে কোপার্নিকান রিভলিউশন ঘটিয়েছিলেন। এর উত্তরে বলা যায়, কোপার্নিকান বিপ্লব যেমন জ্যোতির্বিদ্যায় পৃথিবী কেন্দ্রিক ধারণাকে সরিয়ে সূর্যকে কেন্দ্রে স্থাপন করেছিল, তেমনি দর্শনে কান্ট জ্ঞানের ক্ষেত্রে একই রকমের একটা বিপ্লব পরিবর্তন এনেছিলেন। কান্টের আগে মনে করা হতো জ্ঞান বস্তু জগতের বৈশিষ্ট্য এবং মন সেই জ্ঞানকে নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে। কান্ট এই ধারণাকে উল্টে দিলেন। কান্টের কোপার্নিকান বিপ্লবের মূল কথা হলো, জ্ঞান বস্তুর উপর নির্ভরশীল নয়, বরং বস্তু আমাদের মনের কাঠামোর উপর নির্ভরশীল। অর্থাৎ আমাদের মনের মধ্যে সব কিছুই থাকে এবং সেই অনুযায়ী আমরা বস্তুটাকে দেখি। আমাদের মন সবসময় সক্রিয় থাকে। কান্ট বলছেন, আমাদের মন জন্মগতভাবে কিছু নির্দিষ্ট কাঠামো বা ছাঁচ সেইগুলো নিয়ে আসে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং। এইগুলো তার মনের মধ্যে এগুলো থাকে, কিছু ছাঁচ, সেই সব নিয়ম যেগুলো আমাদের মনের মধ্যে আগে থেকেই থাকে। এই কাঠামোগুলো হলো আমাদের চিন্তা ভাবনার মৌলিক ভিত্তি, যেমন পরিমাণ, গুণ, সম্পর্ক, কার্যকারণ সম্পর্ক, মোডালিটি, এইগুলো কিন্তু আমাদের মনের মধ্যে এগুলো আগে থেকেই থাকে। সুতরাং এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। অর্থাৎ আমাদের মন সক্রিয় এবং এই সব বিষয়গুলো আমাদের মনের মধ্যে আগে থেকে থাকে। যখন আমরা কোনো বস্তু বা ঘটনাকে অনুভব করি ইন্দ্রিয়ের মাধ্যমে, সেই অনুভূতিগুলো সরাসরি আমাদের মস্তিষ্কে প্রবেশ করে না, বরং আমাদের মন তার ভেতরের জন্মগত কাঠামো ব্যবহার করে সেই অনুভূতিগুলোকে সাজায়, গোছায় এবং অর্থ দেয়, অনেকটা ছাঁচে ঢেলে আকার দেবার মতো। বস্তু যেমন আমরা জানি তেমন হওয়ার কারণ আমাদের মন। এর মানে হলো, আমরা জগৎটাকে যেভাবে দেখি, বুঝি, তার অনেকখানি আমাদের মনের ভেতরের কাঠামোর কারণে। অর্থাৎ আমাদের মনের ভেতরে সেই কাঠামোটা রয়েছে এবং সেই অনুযায়ী আমরা বস্তুকে দেখি। সময়, স্থান, কার্যকারণ এগুলো বাইরের জগতের নিজস্ব বৈশিষ্ট্য নয়, বরং আমাদের মন এগুলোর মাধ্যমে জগৎটাকে উপলব্ধি করে। অর্থাৎ জগৎটাকে উপলব্ধি করতে হলে আমাদের মনের মধ্যে যে কতগুলো কার্যকারণ নিয়ম রয়েছে, কাঠামো রয়েছে, সেইগুলোর মধ্য দিয়ে গিয়েই কিন্তু সব কিছু বিচার করে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে কান্ট বলেছেন, আমরা যেমন চশমা পরি সেই চশমার কাঁচের রং যেমন, আমরা জগৎটাকে সেইভাবেই দেখি। অর্থাৎ আমাদের দেখা জগৎটাকে প্রভাবিত করে, সেই রং অনুযায়ী আমরা তাকে দেখে থাকি। তেমনি আমাদের মনের ভেতরের কাঠামো আমাদের অভিজ্ঞতার জগৎটাকে আকার দেয়। বস্তু যেমন আছে তেমন আমরা সরাসরি জানতে পারি না, কারণ জানার প্রক্রিয়াতে আমাদের মন সক্রিয়ভাবে সেগুলোকে নিজের মতো করে সাজিয়ে নেয়। সুতরাং আগে থেকে যে বিষয়গুলো রয়েছে, তিনি যেহেতু একটা বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন, তিনি সবসময় কিন্তু তার বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতেন। আমরা বাইরের জগতে আমরা সব কিছু দেখি, কিন্তু আমাদের মনের মধ্যে যে কার্যকারণের সম্পর্ক, যে নিয়মের যে সম্পর্ক এবং ঐক্যের যে সম্পর্ক, সেইগুলো অনুযায়ী কিন্তু আমরা বাহ্যিক জগতের সব কিছুকে আমরা বিচার করি। তাই কান্ট, এখন প্রশ্ন হচ্ছে কান্ট তাহলে তিনি কিভাবে বিপ্লব ঘটালেন। এখন হচ্ছে জ্ঞানের উৎস নিয়ে এখন আমাদের মধ্যে প্রশ্ন দেখা যায়। কান্ট জ্ঞানের উৎস নিয়ে প্রচলিত ধারণা যেটা রয়েছে, অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদ উভয়ের সঙ্গে তিনি একমত ছিলেন না। তিনি বলতেন জ্ঞান শুধু ইন্দ্রিয় অভিজ্ঞতা থেকে আসে না, আবার জন্মগত ধারণা বুদ্ধি থেকেও আসে না, বরং অভিজ্ঞতা ও মনের যে জন্মগত কাঠামোর মিথস্ক্রিয়ার মাধ্যমেই জ্ঞান তৈরি হয়। আমাদের জ্ঞান তৈরি হতে গেলে কিন্তু অভিজ্ঞতা এবং বুদ্ধি দুটোরই দরকার পড়ছে। আবার জ্ঞানের সীমা একটা নির্ধারণ রয়েছে। যেহেতু আমাদের জ্ঞান মনের কাঠামোর উপর নির্ভরশীল, তাই আমাদের জ্ঞানের একটা নির্দিষ্ট সীমা রয়েছে। আমরা বস্তু স্বরূপকে সরাসরি জানতে পারি না, কারণ আমাদের মন সর্বদা তার কাঠামো ব্যবহার করে, সেগুলোকে উপলব্ধি করে। আমরা কেবল দৃশ্যমান জগৎকে জানতে পারি, যা আমাদের মনের দ্বারা সাজানো। আবার তিনি নীতিবিদ্যা এবং অধিবিদ্যার, তার মধ্যেও একটা এই দুটোরও প্রভাব ছিল। কান্টের এই বিপ্লবী ধারণা শুধু জ্ঞানতত্ত্বেই সীমাবদ্ধ থাকেনি, বরং তিনি নীতিশাস্ত্র, যে নৈতিক যে নির্ধারণ করেছিলেন যুক্তির ভূমিকা, এবং অধিবিদ্যা, বস্তুর চূড়ান্ত প্রকৃতি, এইগুলো নিয়েও তিনি আলোচনা করেছিলেন এবং এইগুলো নিয়েও সকলের উপর তিনি প্রভাব ফেলেছিলেন।
কোপার্নিকাসের মতো কান্ট ও জ্ঞানের ধারণার কেন্দ্রবিন্দু পরিবর্তন করে মনকে সক্রিয় ভূমিকা দিয়েছিলেন। তাই দর্শনের ইতিহাসে কান্টের অবদানকে কোপার্নিকান রিভলিউশন নামে অভিহিত করা হয়। এর মাধ্যমে জ্ঞানের প্রকৃতি, উৎস এবং সীমা নিয়ে দার্শনিকদের চিন্তাভাবনার ধারা সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। তিনি যেগুলো আলোচনা করেছিলেন সেটা সম্পূর্ণভাবে দর্শনশাস্ত্রের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। সাধারণত মনে করা হতো যে আমাদের জ্ঞান বস্তুর উপর নির্ভর করে, অর্থাৎ বাইরে কোনো বস্তু আছে এবং আমাদের মন সেই বস্তুর ছবি বা জ্ঞান গ্রহণ করে। কিন্তু কান্ট এই ধারণা তিনি সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন বোঝা গেল। নিকোলাস কোপার্নিকাস যেমন বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আর আগে মনে করা হতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কান্টও সেই রকম দাবি করলেন যে আমাদের জ্ঞান বস্তুর অনুসরণ করে না, বরং বস্তুই আমাদের মনের কাঠামোর অনুসরণ করে। কান্টের মতে আমাদের মন কোনো খালি স্লেট নয়, আমাদের মনে আগে থেকেই কিছু কাঠামো বা ক্যাটেগরিজ থাকে, যেমন দেশ ও কালের ধারণা, স্পেস অ্যান্ড টাইমের ধারণা। এগুলো কোনো বাইরের বস্তু নয়, বরং আমাদের মনের চশমা। আমরা যা দেখি এই চশমা দিয়েই দেখি। তাছাড়াও কার্যকারণ সম্পর্ক, যেটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্টের কথা তিনি বলেছেন, ইউনিটির কথা বলেছেন। আবার তিনি নিওমেনা এবং ফেনোমেনার কথাও তিনি বলেছেন। তিনি ফেনোমেনা বলতে তিনি বুঝিয়েছেন যে বস্তু আমাদের কাছে যেভাবে ধরা দেয় আমরা শুধু এটাই জানতে পারি। আর নিওমেনা বলতে তিনি বুঝিয়েছেন বস্তুর আসল রূপ বা থিং ইন ইটসেলফ, এটা আমাদের জানার বাইরে। তাই উপসংহারে বলতে হয় কান্ট দেখিয়েছেন যে মানুষের মন কেবল নিষ্ক্রিয় গ্রাহক নয়, বরং জ্ঞান তৈরির সক্রিয় কারিগর। এটাই দর্শনের কোপার্নিকান রিভলিউশন। কান্টের এই তত্ত্বের কিছু সমালোচনাও রয়েছে। কেউ কেউ বলছেন এই ছাঁচগুলো কিভাবে কাজ করে, কান্ট তা স্পষ্ট করে বলেননি। আবার এই ছাঁচগুলো কি সর্বজনীন নাকি ব্যক্তিভেদে সংস্কৃতিভেদে আলাদা হয়, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে কান্টের এই তত্ত্ব দর্শনশাস্ত্রের এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল, এ কথা অনস্বীকার্য। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।